আরাবুল ইসলাম কি ধরনের অত্যাচার করেছে বামপন্থীদের ওপর এবং বিভিন্ন সময় মানুষের ওপর সর্বোপরি, সেগুলো আমরা জানি। এবং হুমায়ুন কবিরও কোথাও কম যান না। কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলতে গেছেন মানেই সেখানে জোট হয়ে গেছে, এমনটা তো নয়। বাবুল সুপ্রিয় এই পশ্চিমবঙ্গে দাঙ্গাতে ডিরেক্ট উস্কানি দিয়েছিল এবং আমরা দেখেছি যে কিভাবে ইমামের ছেলের রক্ত তার হাতে লেগে রয়েছে। ফলে সেই রকম একজন বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজ লোককে বালিগঞ্জের মানুষ বিপুল তার ভোটের মাধ্যমে বিরোধিতা জানিয়েছিল। কিন্তু এই তৃণমূল বিজেপি তো টিকেই আছে রিগিংয়ের রাজনীতি করে। ফলে বহু জায়গায় আমরা দেখতে পেয়েছি কিভাবে তিনিই জিতেছেন। কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে বাবুল সুপ্রিয়কে আর ক্যান্ডিডেট করা হলো না, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। কারণ মানুষের কাছে এখনো বাবুল সুপ্রিয় বিজেপি, এবং সেই জন্যই তৃণমূল সরকার সাহস পেল না বাবুল সুপ্রিয়কে আবার ক্যান্ডিডেট করা। মানুষের স্বার্থ থেকে ব্যক্তি স্বার্থ যার কাছে বেশি বড় হয়ে গেছে এবং নিজেকে বিক্রি করে দিয়েছেন, নিজের আদর্শ মতাদর্শের কথা না ভেবে নিজেকে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছেন, বিকিয়ে গেছেন। তাকে নিয়ে কথা বলে বোধহয় সময় নষ্ট করা ঠিক হবে না। দিদি, আফরিন বেগম একদিকে মুসলিম নাম, একদিকে রাজনীতিতে প্রথম পা, মানে বলতে গেলে মুসলিম নামটা কেন বললাম, এখনটা অনেকটাই ভাবা যায় না বলতে গেলেই চলে। তা তোমার মুসলিম মেয়ে হয়ে এবং এই যে বাম রাজনীতিতে নতুন এবং বিরোধীরা বারবার কটাক্ষ করছে নতুন নাম বা নতুন কোনো মানুষ দিয়ে হবে না, যারা রাজনীতিটা ভালো বোঝে তাদেরকে কাজে নামানো উচিত, কি বলবে? দেখুন, আপনি প্রথমেই বললেন যে হচ্ছে এই মুসলিম নাম কেন এই বর্তমান পরিস্থিতিতে এই নামটা কেন প্রাসঙ্গিক। আমি বলতে চাই এইরকম পরিস্থিতিতে আমার যদি নামটা দেখেন তাহলে হচ্ছে যে একে ধর্মীয় দিক থেকে দেখতে গেলে আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। তারপরে আমি একজন মহিলা। তারপরে আমি এখন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার, উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়েছি। আহ আমাদের অঞ্চল থেকে বলুন বা আমাদের কমিউনিটি থেকে বলুন, বহু লোকজনকে আমরা দেখতে পাই না যে এরকম সংখ্যালঘু পরিবার থেকে উচ্চশিক্ষার দিকে খুব বেশি এগোতে পারছে বা রাজনীতিতেও যে সচরাচর খুব বেশি এগোয় সেটা আমরা দেখতে পাই না। কিন্তু সেই বাইনারি ভাঙছে। মানুষজন শিক্ষিত হচ্ছে, মানুষজন এগিয়ে আসছে এবং মানুষজন পেটের দায়ে এগিয়ে আসছে। রাজনীতি করতে আসছে কারণ তারা জানে তাদের হকের অধিকারটা, তাদের হকটা, তাদের অধিকারটা তাদেরকে লড়ে নিতে হবে। বর্তমান দিনে দাঁড়িয়ে আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠরা তারা হচ্ছে আম তাদের রাজনীতি নিয়ে রাস্তায় নেমেছেন, ময়দানে নেমেছেন। বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছে এই তৃণমূল এবং বিজেপি। আমার রাজনীতিটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার রাজনীতি আমার মানুষের পক্ষে এবং তৃণমূল এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে। ফলে আমরা উঠে এসছি, যা আমি নিজে হচ্ছে যে মানুষের জন্য লড়াই করার জন্য উঠে এসছি। আমার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেই আমার জন্ম এবং সেই বালিগঞ্জের বেগবাগান অঞ্চলেই সেখানেই আমি বেড়ে উঠেছি। ফলে মানুষকে সঙ্গে নিয়ে আমি লড়াই করতে নেমেছি। আমাদের নিজের পরিবারের বলা চলে যে সমস্যা, আমাদের বালিগঞ্জ অঞ্চলের যা সমস্যা সেইগুলো নিয়ে লড়াই করতে নেমেছি। এই যে ভোট প্রচারে বেরোচ্ছ, কতটা সাড়া পাচ্ছ মানুষ? আমি ভোট প্রচারে বেরিয়ে বিপুল সাড়া পাচ্ছি। মানুষজন প্রচুর আশীর্বাদ করছেন, প্রচুর পাশে আছেন, তারা থাকছেন, তারা তাদের সমস্যার কথা জানাচ্ছেন এবং কোথাও গিয়ে যেহেতু বালিগঞ্জ অঞ্চলেই জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা, সেই সমস্যাগুলো কোথাও গিয়ে আমার একই মনে হচ্ছে যে এইগুলো তো আমার বাড়ির সমস্যা। ফলে বালিগঞ্জ আমার বৃহত্তর পরিবার এবং সেই বৃহত্তর পরিবারের সমস্যা সমাধানে নেমেছি। এবার বালিগঞ্জ বিধানসভায় যদি আমি দেখি তাহলে সেটা কোনোভাবে তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। বালিগঞ্জ বিধানসভাটা পশ্চিমবঙ্গের ভেতরেই। তো সেইখানেও যেমন পশ্চিমবঙ্গের একাধিক জায়গার যে সমস্যা রয়েছে, বালিগঞ্জ বিধানসভাতেও আমরা একই সমস্যা দেখতে পাচ্ছি। যে সরকারি স্কুলগুলো রয়েছে, সেই সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ৭,৮০২টা স্কুল তুলে দেওয়া হয়েছে। সেখানে নিয়োগ নেই। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা চাকরি চাইতে গেলে, হবু শিক্ষকরা চাকরি চাইতে গেলে তাদেরকে লাঠিপেটা করে তুলে দেওয়া হয়। আবার আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষকরাই তাদের ডিএ চাইতে গেলে তাদেরকে লাঠিপেটা করা হয়, তাদের ন্যায্য ডিএ দেওয়া হয় না। আবার আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই দুর্নীতির কারণে প্রচুর শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। সেইগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, তাদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসতে হয়েছে। কিছুজন চাকরি পেয়েছেন, কিছুজন পাননি। যে এই অনিশ্চয়তার মধ্যে জীবন, গত ১৫ বছর ধরে আমাদের রাজ্যে কোনো নতুন শিল্প নেই, কলকারখানা নেই, কাজ নেই। আমাদের এই রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক হয়ে মানুষ এই রাজ্য থেকে চলে যাচ্ছেন অন্য রাজ্যে এবং সেই অঞ্চলে আবার আমরা গিয়ে দেখছি যে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের উপর অত্যাচার করছে। তাদেরকে বাংলাদেশী বলে মানে বাংলাদেশের সীমান্তে ছেড়ে আসছে। ফলে আবার সেই বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে। সেইগুলোর বিরুদ্ধেও একই রকমভাবে আমাদের রাজনীতি, সেইগুলোর বিরুদ্ধেও একই রকমভাবে আমাদের লড়াই। কি মনে করছে 2026-এ বিধানসভা ভোট একদম, কিন্তু কি মনে করছে বালিগঞ্জে কেমন ফল হবে? বালিগঞ্জে মানুষ সঙ্গে আছে। বালিগঞ্জে ভালোই ফল হবে। কারণ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে যদি আমরা উপনির্বাচনের সময় দেখি, সেখান থেকে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছিল সে বিজেপি থেকে আসা একজন এবং সে একজন দাঙ্গাবাজ। বাবুল সুপ্রিয় এই পশ্চিমবঙ্গে
দাঙ্গাতে ডিরেক্ট উস্কানি দিয়েছিল এবং আমরা দেখেছি যে কিভাবে ইমামের ছেলের রক্ত তার হাতে লেগে রয়েছে। ফলে সেই রকম একজন বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজ লোককে বালিগঞ্জের মানুষ বিপুল তার ভোটের মাধ্যমে বিরোধিতা জানিয়েছিল। কিন্তু এই তৃণমূল বিজেপি তো টিকেই আছে রিগিংয়ের রাজনীতি করে। ফলে বহু জায়গায় আমরা দেখতে পেয়েছি কিভাবে তিনিই জিতেছেন। কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে বাবুল সুপ্রিয়কে আর ক্যান্ডিডেট করা হলো না, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। কারণ মানুষের কাছে এখনও বাবুল সুপ্রিয় বিজেপি, এবং সেই জন্যই তৃণমূল সরকার সাহস পেল না বাবুল সুপ্রিয়কে আবার ক্যান্ডিডেট করা। ফলে মানুষজন বিরুদ্ধে যাচ্ছে, মানুষজন বুঝতে পেরে গেছে যে তলে তলে আসলে বিজেপি এবং তৃণমূলের যে নিজেরা নিজেদের মধ্যে একটা সেটিং করে রেখে দিয়েছে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ফলে সেই লড়াইটার জন্যই আমরা লড়ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে তৃণমূল আর বিজেপি, মানে এই তৃণমূলই আসলে কোথাও গিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপি এবং আরএসএসকে নিয়ে এসছে। বামপন্থীরা যখন সরকারে ছিল তখন এই বিজেপি আরএসএসকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেতাম না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি, মানে মুখ্যমন্ত্রী, আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আরএসএসের পুরনো লোকজন ভালো, এবং মোহন ভাগবতকেও আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি কিভাবে ওনারা মমতা ব্যানার্জির বিভিন্ন পক্ষে দাঁড়িয়েছেন, বিভিন্ন কথাকে সমর্থন করছেন। ফলে এই আরএসএসই এই বিজেপি এবং তৃণমূলকে চালাচ্ছে, সেইটার বিরুদ্ধে মানুষ নিজের ভোট দেবে। সেইটার বিরুদ্ধেও আমাদের লড়াই, এবং মানুষজন দেখতে পাচ্ছে যে কিভাবে বিজেপি সরকার এসআইআর করার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের ভোট, মানে মানুষদের ভোটাধিকার, সেই ভোটাধিকারটাকেও পর্যন্ত কেড়ে নিচ্ছে। এবং সেখানেই সীমিত নয় এসআইআর করার, তারা নাগরিকত্বকে এসআইআর সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করছে, এবং যাদের নাকি ভোটার তালিকায় নাম থাকবে না তারা নাকি নাগরিকই নয়। ফলে সেইটার বিরুদ্ধেও মানুষ নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধেও ভোট দেবে। এই তৃণমূলের দুর্নীতি এবং যারা এই আরএসএস বিজেপিকে আমাদের পশ্চিমবাংলায় ডেকে এনেছে এবং ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, ধর্মের নামে, মাযহাবের নামে, ভাষার নামে ভাগ করছে আমাদের বাংলার মানুষকে, তাদের বিরুদ্ধেও মানুষ ভোট দেবে। এই যে তুমি এসআইআর এর প্রসঙ্গ তুললে, কিন্তু আমরা দেখেছি এসআইআর এর লক্ষ লক্ষ মানুষের নাম, কিন্তু তোমাদের দলের অবস্থান ছিল আগে ভোটার পরে ভোট। কিন্তু তোমরা তখন ভোট প্রার্থী ঘোষণা হলো, তোমরা প্রচারে বেরিয়েছো, তাহলে তোমাদের অবস্থানটা কি কোনোভাবে পাল্টে যাচ্ছে না, কি বলবে? দেখুন, আমাদের অবস্থান প্রথম দিন থেকে পাল্টায়নি। আমরা এখনো আন্দোলনের পথে রয়েছি। আমরা জায়গায় আমরা এটাই বলেছিলাম যে প্রত্যেকটা বৈধ ভোটারকে তাদের ভোটাধিকার দিতে হবে। কেউ যেন নিজের ভোটাধিকার দিতে ব্যর্থ না হয়, মানে সে যেন নিজের ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয়। সেটা আমাদের এখনো দাবি আছে, সেইটা আমাদের এখনো লড়াই আছে। সেটা নিয়ে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি, রাস্তাতেই রয়েছি। আমরা জায়গায় জায়গায় হেল্প ডেস্ক করছি। সেখানে শুধুমাত্র আমাদের কর্মীরা গিয়ে ফর্ম ফিল আপ করছে বা হেল্প করছে এটা নয়, সেখানে আমাদের লিগাল টিম, এক্সপার্টরাও রয়েছেন, যেখানে লয়ারদের টিম রয়েছে। সেই লয়াররা কোর্টে গিয়ে যাতে সেই লড়াইটা বুঝে নেওয়া যায় যে মানুষদের নাম বাদ পড়বেন, সেইটা নিয়েও লড়াই করছে। আসলে বামপন্থীরা শূন্য হয়ে গেছে বিধানসভায়, বামপন্থীরা নেই একটা জায়গাতেও, একটাও সিটে। কিন্তু মানুষও এখনো ভরসা রাখছে বামপন্থীদের ওপর। এই দায়িত্বটা হওয়ার কথা ছিল তো তৃণমূল সরকারের, মানে তৃণমূল সরকার বলছি, ক্ষমা করবেন, পশ্চিমবঙ্গের সরকারের। তারা তো নির্দিষ্ট দল নয়, তারা যখন দায়িত্ব চালনা করতে এসছেন এই পশ্চিমবঙ্গকে, তারা চালনা করছেন দায়িত্ব, তাহলে সেই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব ছিল। সেই দল, সেই তৃণমূল কংগ্রেস কেন হচ্ছে যে সেই দায়িত্ব পালন করতে পারলো না, এই মমতা ব্যানার্জি কেন সেই দায়িত্ব পালন করতে পারলেন না? 5 দিনের একটা ধর্নামঞ্চ করলেন, কিন্তু আসলে যেভাবে এসআইআর তালিকা সংশোধন করা সম্ভব ছিল, মৃত ভোটারদের নাম বাদ দিয়ে সংশোধন করে, নির্বাচন কমিশনকে চাপ দিয়ে, পর্যাপ্ত পরিমাণে কর্মী দিয়ে, যেটা দেওয়া হয়নি। আমরা দেখেছি একাধিক বিএলওদের কীরকম মরণাপন্ন অবস্থা হয়েছে, কয়েকজন হার্টফেল করে মারা গেছেন, এবং তারা বারবার চেয়েছে যে আমাদের কর্মীর শর্টেজ পড়েছে, পর্যাপ্ত কর্মী নেই, সেটা আমাদেরকে দেওয়া হোক। মমতা ব্যানার্জি কেন সেটা দিলেন না? সেটার জন্যই তো নির্বাচন কমিশন কোর্টে বলার সুযোগ পেয়ে গেল যে পর্যাপ্ত কর্মী না থাকার কারণে এই ভুলগুলো ত্রুটিগুলো হয়েছে, এবং সেই ভুলগুলো ত্রুটিগুলো হওয়ার জন্য একাধিক মানুষ এখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেইগুলোতে নাজেহাল পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দিতে পারছেন না। তাদের নামগুলো বাদ গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের নামগুলো বাদ গেছে। তো এই যে প্রচুর মানুষের কাছে কাগজ থাকা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কার দায়ী? এগুলো তো পশ্চিমবঙ্গের সরকারের রক্ষা করার কথা ছিল, সেই দায়িত্ব সেটা তারা রক্ষা করছে না। বামপন্থীরা রাস্তায় রয়েছে, বামপন্থীরা সেই দায়িত্ব যেমন পালন করছে, কোর্টে গিয়ে যেমন দায়িত্ব পালন করছে, রাস্তায় থেকেও সেই দায়িত্ব পালন করছে, মানুষজনদের পাশে রয়েছে, তাদের নিয়ে লড়াই করছে। এই যে তুমি বলছো যে তৃণমূল কংগ্রেস কাজ করেনি, বিজেপি নিজের কাজ থেকে সরে যাচ্ছে, বামপন্থীরা রাস্তায় থেকে মানুষের পাশে আছে এবং মানুষ ভরসাও রাখছে, তাহলে যেহেতু বামপন্থীরা শূন্য, তোমরা মানুষের কাজ করছো, শূন্য থেকে ভোট পেয়ে ওঠার কি দরকার? শূন্য থেকেও তুমি মানুষের পাশেই আছো, কি বলবে? ভোট নিয়ে কি করবে?
দেখুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বামপন্থীরা শূন্য হয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের যে রুটি-রুজির প্রশ্ন, আমাদের যে শিক্ষা-স্বাস্থ্যের প্রশ্ন, আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, এইগুলো নিয়ে কথা বলার লোক বিধানসভায় শূন্য হয়ে গেছে। ফলে মানুষজনের দাবিগুলোকে বিধানসভা অবধি পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য বামপন্থীদেরকে বিধানসভায় পৌঁছাতে হবে। সেইটার জন্য মানুষকে সঙ্গে নিয়ে লড়াই চলছে। কারণ এই বাম শূন্য বিধানসভার আলোচনা এই গত কয়েকটা নির্বাচনের পর আমরা পশ্চিমবঙ্গে কি দেখতে পাচ্ছি? পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগছে, পশ্চিমবঙ্গে মানুষ ধর্মের নামে রাজনীতি করছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপি এবং তৃণমূল তাদের তাদের রাজনীতিগুলো হচ্ছে মানুষের বিরুদ্ধে যাচ্ছে। মানুষের রুটি-রুজির প্রসঙ্গ আসছে না। ১৫ বছর ধরে যেমন বললাম যে কলকারখানা শিল্প নেই, ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষে কত সরকারি শূন্য পদে নিয়োগ হয়নি। আমাদের পশ্চিমবঙ্গেও কর্পোরেশনগুলোতে নিয়োগ হয়নি। গোটা ভারতবর্ষে যেমন রেলে নিয়োগ হয়নি, আমাদের পশ্চিমবঙ্গেও বহু জায়গায় নিয়োগ হয়নি। ফলে এই যে শূন্য পদগুলোকে রেখে দিচ্ছে, সেগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই। এবং বামপন্থীরা বলছে যে মানুষ যদি দায়িত্ব দেয়, মানুষ যদি সরকার গঠন করে, মানুষ যদি বামপন্থীদের দায়িত্ব দেয়, তাহলে আমরা ১ মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গর যতগুলো অস্থায়ী কর্মচারী নিয়োগ রয়েছেন তাদেরকে স্থায়ী করে দেওয়া হবে। কারণ পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তুলতে হবে, ঢেলে সাজাতে হবে এবং সেই গড়ে তোলার জন্য যে কর্মীদের প্রয়োজন, সেই কর্মীদেরকে স্থায়ী কাজ দেওয়া হবে। আমরা বামপন্থীরা বলছি যে একজনের ন্যূনতম মানে বেতন, মজুরি হওয়া উচিত ২২,০০০ টাকা। সেইগুলো কেন করা হচ্ছে না? সেইগুলো দাবিগুলো নিয়ে কথা বলার মতো পর্যাপ্ত লোক বিধানসভায় নেই বলে। বামপন্থীরা সেই লড়াই করতে পারে, বামপন্থীরা সেই লড়াই করছে। সেই কারণেই প্রয়োজন মানুষকে সঙ্গে নিয়ে লড়ার, এবং বামশূন্য বিধানসভা হলে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম হয় সেগুলো আমাদের চোখের সামনেই দেখা যাচ্ছে। প্রতিকুদ্দ বলছে যে আমি চলে গেছি বলে আফরিন চান্স পেয়েছে, ধন্যবাদ দেবে প্রতিকুদ্দাকে? দেখুন, যিনি নিজের মানুষের স্বার্থের থেকে দলীয় স্বার্থ, মানুষের স্বার্থ থেকে ব্যক্তি স্বার্থ যার কাছে বেশি বড় হয়ে গেছে এবং নিজেকে বিক্রি করে দিয়েছেন, নিজের আদর্শ মতাদর্শের কথা না ভেবে নিজেকে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছেন, বিকিয়ে গেছেন, তাকে নিয়ে কথা বলে বোধহয় সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা দেখেছি একটা নাম এখন আরাবুল ইসলাম। গতকাল মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে বললেন যে যদি আরাবুল ইসলামকে বগল দাবা করা হয়, তাহলে যে তৃণমূলের সাথেই যদি তৃণমূলের একটা এক্স প্রার্থীকে নিয়ে যদি লড়তে হয়, তাহলে সেখানে জেতা যাবে না। কি বলবেন? আমি এই ব্যাপারে একদম মোহাম্মদ সেলিম যা কথা বলেছেন সেটাই আমাদের পার্টির স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, জোট তো সেই অর্থে হয়নি বলা চলে। বিভিন্ন সময় মানে অবশ্যই মানে জোটই বলা চলে, কিন্তু যেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে রাজনীতি, আরাবুল ইসলাম যে রাজনীতির কথা বলেন, একটা দল থেকে টেনে আরেকটা দলে চলে যাওয়া, এই সমস্ত প্রসঙ্গগুলো এখানে টানাই বৃথা। কারণ মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন যা বলার, যে যদি আইএসএফ ওখানে এই ধরনের কি কাজ করেন, তাহলে সেখানে সেই তাকে মানা কোনোভাবেই সম্ভব নয়, সেটা সমর্থনযোগ্য নয়। সেটা যখন আমাদের কমরেড সেক্রেটারি বলে দিয়েছেন যে সমর্থনযোগ্য নয়, সেটা সমর্থনযোগ্য নয়। বাকি জায়গায় যা হচ্ছে হবে, সেই বিশেষ আসনে কি হবে সেটা অবশ্যই পার্টির নেতৃত্বরা আবার জানাবেন। তোমাদের আরাবুল ইসলামকে নিয়ে এত প্রবলেম, কিন্তু যেই হুমায়ুন কবির একবার দেখা যাচ্ছে অন্য পার্টির লোকদেরকে মেসেজ করছেন, একবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বারবার নিজের মতামত চেঞ্জ করছেন, তার মন বুঝতে মোহাম্মদ সেলিম হাজির হলেন, কিন্তু আরাবুল ইসলামকে নিয়ে যে এখনো কথা বলেনি, জাস্ট নামটা ঘোষণা হয়েছে, তার মধ্যেই এত বিরোধিতা কিসের? দেখুন, আরাবুল ইসলাম কী ধরনের অত্যাচার করেছে বামপন্থীদের ওপর এবং বিভিন্ন সময় মানুষের ওপর সর্বোপরি, সেগুলো আমরা জানি। এবং হুমায়ুন কবিরও কোথাও কম যান না। কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলতে গেছেন মানেই সেখানে জোট হয়ে গেছে, এমনটা তো নয়। ফলে তিনি কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তিনি কাকে মেসেজ করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বামপন্থীদের বক্তব্য ক্লিয়ার। তারা ধর্মনিরপেক্ষ এবং মানুষের পক্ষে যারা রাজনীতি করে এবং যারা এই বিভেদকামী লোকজন, দুর্নীতিগ্রস্ত লোকজন, তাদের বিরুদ্ধে যারা মানে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইছে, তাদের সকলকে নিয়ে একটা জায়গায় আসতে চাইছেন, যে জায়গায় এসে অন্ততপক্ষে মানুষের দাবি নিয়ে কথা বলা যাবে। সেই জায়গায় এনারা কেউ ফিট করছেন না, সেই জন্যেই তাদের জন্য বিরোধিতা রইল। মানুষের জন্য যারা কথা বলছে, মানুষের হকের অধিকার নিয়ে যারা লড়াই করছে, ৩৬৫ দিন যারা মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং বিজেপি এবং তৃণমূল শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করছেন ধর্মনিরপেক্ষভাবে, তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করার কথা বলা হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করা হবে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন যে কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে না, তা অন্য দলের লোকেদের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে না। দেখুন, এটা তো ওনার ব্যক্তিগত দল হয়ে গেছে, ফলত উনি ওনার ব্যক্তিগত মতামত, ওনার দলের মতামত উনি দেবেন। আমরা বামপন্থীরা আমাদের যা নির্দিষ্ট সিদ্ধান্ত, সেইগুলোতে আমরা কায়েম থাকবো। ওনার মতামত উনি দিয়েছেন, আমাদের মতামত আমাদের কমরেড সেক্রেটারি দিয়েছেন। দেখুন, সেটা তো আমি বলার কেউ নয়। কালকে যা বলার মোহাম্মদ সেলিম বলেছেন।